নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এবার কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টকে চিঠি লিখে প্রশ্ন করলেন যে সুপ্রিম কোর্ট কি রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালকে প্রশ্ন করতে পারে কিংবা সময়সীমা বেঁধে দিতে পারে। এই প্রশ্ন একদম উঠবেই, তার কারণ আমরা জানি যে কয়েকদিন আগেই একদম তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ুর যে গভর্নর তাদের মধ্যে যে কেস হয়েছিল এবং সেটা কিন্তু গিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি ছিলেন তারা কিন্তু একদম রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে আইনসভায় পাশ হওয়া যে কোনো বিলকে হয় স্যাংশন করতে হবে, না হয় রিজেক্ট করতে হবে কিংবা অবজেকশন জানাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু একদম আমরা দেখেছিলাম জগদীপ ধনখড় ভাইস প্রেসিডেন্ট দেশের, তিনি কিন্তু বলেছিলেন যে রাষ্ট্রপতিকে এই ধরনের কথা সুপ্রিম কোর্ট বলা মানে গণতন্ত্রের ওপর কিন্তু একটা মিসাইল অ্যাটাক করলো সুপ্রিম কোর্ট। সেখান থেকে আমরা দেখেছিলাম রীতিমতন কিন্তু একদম জল্পনা উস্কে গেছিল, বিজেপির বিভিন্ন নেতা নেতৃত্বরা কথা বলেছিলেন এই নিয়ে, এবং সুপ্রিম কোর্টকে কিন্তু রীতিমতন কথা শুনতে হয়েছিল যে রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালের উপরে কিভাবে তারা একদম সরাসরি সময়সীমা বেঁধে দেয়। সেই একই প্রশ্ন আজকে কিন্তু চিঠি লিখে করলেন দেশের রাষ্ট্রপতি। আপনাদেরকে জানাবো সমস্ত ঘটনা, কিন্তু তার আগে আরো একবার মনে করিয়ে দিই, দেশের 52তম নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে কিন্তু গতকালই শপথ নিয়েছেন বি.আর. গাওয়াই, এবং তাকে শপথ গ্রহণ করিয়েছেনও কিন্তু দ্রৌপদী মুর্মু, এবং ঠিক তার পরের দিনই সুপ্রিম কোর্টের কাছে পৌঁছলো এমন একটি চিঠি যেটি লিখেছেন দেশের রাষ্ট্রপতি স্বয়ং। এই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি খবরে। আমরা জানি কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নর আর.এন. রবি, তাদের দুজনের মধ্যে কিন্তু একটা কেস হয়েছিল এবং সেই কেস গিয়ে পৌঁছেছিল একদম সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে সেই কেস পৌঁছেছিল এই ভিত্তিতে যে তামিলনাড়ু বিধানসভায় পাশ হয়ে যাওয়া 10টা বিল কিন্তু এই আর.এন. রবি অর্থাৎ তামিলনাড়ুর যিনি রাজ্যপাল রয়েছেন তার কাছে পাঠানো হয়েছিল, এবং সেই রাজ্যপাল 2023 সালের নভেম্বর মাসে সেই বিলগুলিকে ফরওয়ার্ড করে দেন রাষ্ট্রপতির কাছে, এবং তার পরবর্তী সময় থেকে এতদিন পর্যন্ত সেগুলি আনসাইন্ড অবস্থা এবং নো অবজেকশন, তার মধ্যে সেরকম কোনো অবজেকশনও কিন্তু ছিল না, সেগুলি কিন্তু পড়েছিল। এবং সেই বিল পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্টের একদম জে.বি. পাদ্রিওয়ালা এবং আর মাধবন এই দুই বিচারপতি এই যে ঘটনা, সামগ্রিক ঘটনাটাকে কিন্তু একদম বেআইনি বলে মন্তব্য করেন এপ্রিল মাসে, 2025 সালের এপ্রিল মাসে, এবং তার সঙ্গে কিন্তু তারা ম্যান্ডামাস জারি করেন, এবং এই ম্যান্ডামাস জারি করার যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে একটা সময়সীমা বেঁধে দেওয়া, এবং সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো বিল রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর পর 3 মাস সময়সীমা তিনি পাবেন, এবং সেই সময়সীমার মধ্যে কিন্তু তাকে হয় সাইন করে দিতে হবে, সেটাকে স্যাংশন করতে হবে, আদারওয়াইজ সেটাকে কিন্তু রিজেকশন দিতে হবে, অর্থাৎ একটা অবজেকশন তার মধ্যে জানাতে হবে, কিন্তু সময়সীমা 3 মাস। এই যে ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু একদম তোলপাড় হয়ে গিয়েছিল দেশ, তার কারণ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী 200 নম্বর যে আর্টিকেল, সেই আর্টিকেল অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতিকে একদম বলা আছে যে সংবিধান অনুযায়ী তার কাছে যখন কোনো বিল আসবে তিনি দুটো কাজ করতে পারেন, হয় সেটাকে স্যাংশন করে দিতে পারেন, না হলে তার মধ্যে একটা অবজেকশন তিনি কিন্তু জারি করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কোনো সময়সীমা দেওয়া ছিল না। এবং সেখান থেকেই প্রশ্নটা উঠছে যে সুপ্রিম কোর্ট কি সংবিধানের ঊর্ধ্বে? এই প্রশ্ন যখন থেকে উঠছিল সেই একই কথা আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন, তার 14 দফা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটাকে ঘিরেই যে সুপ্রিম কোর্ট কিভাবে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে, যেটা সাংবিধানিক পদ, তাদেরকে সময়সীমা বেঁধে দেয়। এই প্রশ্ন যখন উঠছে আমরা কিন্তু অবশ্যই তার উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম পরবর্তীতে সুপ্রিম কোর্ট কি করবে, এবং এই মুহূর্তে সংবিধান অনুযায়ী আপনাদেরকে জানাই, সংবিধানের 143 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থ সংক্রান্ত যে কোনো বিষয় সুপ্রিম কোর্টের সঙ্গে কিন্তু আলোচনা করার প্রভিশন রয়েছে দেশের রাষ্ট্রপতির, এবং সেই প্রভিশন অনুযায়ী কিন্তু আজকে এই চিঠি পাঠান রাষ্ট্রপতি, এবং সরাসরি সেই চিঠি কিন্তু সুপ্রিম কোর্টকে পাঠানো হয়েছে। পরবর্তীতে কিন্তু এই চিঠির উত্তর দিতে পারবেন না যে কোনো একজন বিচারপতি, পার্সোনালি এই চিঠির উত্তর দিতে পারবেন না। সেই ক্ষেত্রে ভারতীয় সংবিধান অনুযায়ী এই চিঠির উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা সাংবিধানিক বেঞ্চ গঠন করতে হবে সুপ্রিম কোর্টকে, এবং বিভিন্ন বিচারপতিরা সেই বেঞ্চের মধ্যে থাকবে।
রাখবেন এবং তার পরবর্তীতে তারা নির্দিষ্ট এই প্রশ্নগুলোর উত্তর পাঠাবেন রাষ্ট্রপতির কাছে। সুতরাং বুঝতেই পারছেন রীতিমতন কিন্তু একটা গণতন্ত্রের ওপর আঘাত এই মুহূর্তে নেমে এসেছে, তেমনই কিন্তু পর্যবেক্ষকরা মনে করছেন। এবং সেটা কিন্তু আরো গুরুতর হলো যখন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদম সরাসরি চিঠি লিখলেন সুপ্রিম কোর্টকে, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়কে তিনি চিঠি লিখলেন এবং জানতে চাইলেন যে কিভাবে দেশের সুপ্রিম কোর্ট ম্যান্ডামাস জারি করতে পারে সাংবিধানিক পদে থাকা রাষ্ট্রপতি এবং রাজ্যপালের উপর, তাদের উপর সময়সীমা বেঁধে দিতে পারে সুপ্রিম কোর্ট, সেটা কিসের ভিত্তিতে? এই প্রশ্ন কিন্তু আজকে আরো জোরদার হলো। তার সঙ্গে কিন্তু আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, এই কেসের সূত্রপাত কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের মধ্যে হয়েছিল এবং তার পরবর্তীতে এই যে 10টি বিল তামিলনাড়ু সরকার কিন্তু একদম বর্তমানে আইন হিসাবে তারা কিন্তু প্রণয়ন করে নিয়েছে, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তামিলনাড়ু যে বিধানসভা কিংবা আইনসভা সেখানে যেহেতু সেই বিলগুলি পাস হয়ে গিয়েছে, তার ভিত্তিতে কিন্তু তারা রাষ্ট্রপতির সিগনেচার ছাড়াই সুপ্রিম কোর্টের এপ্রিল মাসের যে আদেশটা এসেছিল তার ভিত্তিতে তারা বর্তমানে সেগুলোকে একদম আইন হিসেবে প্রণয়ন করে ফেলেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই ঘটনা কতটা গুরুতর। এই মুহূর্তে কিন্তু উপরাষ্ট্রপতি প্রথমে মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন 142 নম্বর আর্টিকেলটা সুপ্রিম কোর্ট যেভাবে প্রয়োগ করলো সেটা গণতন্ত্রের উপর একটা মিসাইল অ্যাটাক করলো। এবং এই মুহূর্তে দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির মন্তব্যের পর দেশের রাষ্ট্রপতি এই যে সামগ্রিক ঘটনা সেটা নিয়ে যখন চিঠি লিখলেন একদম সুপ্রিম কোর্টকে, তখন কিন্তু অবশ্যই গুরুতর হয়ে উঠলো আরো বিষয়টা। এবং এই মুহূর্তে আমাদের কিন্তু নজর থাকবে অবশ্যই যে সুপ্রিম কোর্ট এর সামগ্রিক বিষয়টাকে কিভাবে দেখে এবং তার ভিত্তিতে কোনো ধরনের কোনো মন্তব্য উঠে আসে কিনা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং চিঠির যে উত্তর সেটা কিভাবে সুপ্রিম কোর্ট দেয়, সাংবিধানিক বেঞ্চে কারা কারা থাকেন, সমস্তটাই আমরা নজর রাখবো। এই মুহূর্তে একদম সরাসরি যে প্রশ্নটা রাষ্ট্রপতি করেছেন, সুপ্রিম কোর্ট ম্যান্ডামাস জারি করতে পারে কিংবা সময়সীমা বেঁধে দিতে পারে কি রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে? সেই ক্ষমতাকে সুপ্রিম কোর্টের আছে। তার কারণ সাংবিধানিক পদকে প্রশ্ন করা তার মানে কিন্তু দেশের সংবিধানকে প্রশ্ন করা। এই বক্তব্য, এই পর্যবেক্ষণ কিন্তু সারা দেশের এবং বর্তমানে রাষ্ট্রপতির এই চিঠি কিন্তু এই বক্তব্যকে আরো একবার প্রমাণ করলো। সাংবিধানিক পদে থাকা রাষ্ট্রপতি বা রাজ্যপাল কিন্তু রীতিমতন অপমানিত বোধ করেছেন এই সামগ্রিক ঘটনায়, এবং সামগ্রিক ঘটনার মধ্যেই কিন্তু বিচারপতি বদল হয়ে গিয়েছে। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে কিন্তু গতকালই শপথ নিয়েছেন বি.আর. গাওয়াই, যাকেও কিন্তু রাষ্ট্রপতির দ্বারা শপথ গ্রহণ করে আসতে হয়েছে পদে। সুতরাং বুঝতেই পারছেন রাষ্ট্রপতি অপমানিত এবং রাজ্যপাল তাদের পদকে অপমানিত করা হয়েছে, সেটা যখন দেশের পর্যবেক্ষণ, তখন রাষ্ট্রপতির এই চিঠি কিন্তু অবশ্যই এই কেসটাতে নতুন করে একটা গুরুত্ব আনলো। আপনারা কি মনে করছেন এই কেসটা কতদূর যেতে পারে? সুপ্রিম কোর্ট কি মন্তব্য করতে পারে এর পরবর্তীতে, এবং সুপ্রিম কোর্ট কি ক্ষমা চাইবে কোনোভাবে তাদের আগের মন্তব্যের দরুন, নাকি এই যে সামগ্রিক ঘটনাটা ঘটেছিল সেটা অ্যাজ ইট ইজ চলতে থাকবে? কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।